আসসালামু আলাইকুম। উপন্যাস হৃদমায়ার প্রেমগাথা পর্ব ৯। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। উপন্যাস পাঠে আমি কানিজ রহমান। বেড সাইডে বসা আমি। আমার মাথায় মোটা করে ব্যান্ডেজ পেঁচিয়ে দিচ্ছে অর্ধবয়স্ক একজন নার্স। নার্সটির শক্তপোক্ত চেহারায় বিরক্তির রেশ থাকলেও আমি ছিলাম নাজেহাল ক্রন্দনরত অবস্থায়। আমার জ্ঞান ফিরেছে আরো ঘন্টাখানেক আগে। জ্ঞান ফিরে নিজেকে প্রথমে হসপিটালে আবিষ করলাম। আমার সাথে জুই, শ্রেয়া, নাদিয়া তিনজনই ছিল। কিন্তু ইমার্জেন্সি রুমে এক্সট্রা মানুষের ভিড় করা যাবে না বলে শ্রেয়া আর নাদিয়া বাইরে দাঁড়ানো। আর আমি বেডে বসা অবস্থায় দু হাতে জুয়ের একটা হাত জড়িয়ে ধরে ভয়ে নিঃশব্দে কাঁদছিলাম। তার কারণ আমার কপালের কাটা জায়গাটা ভীষণ জ্বলছিল অ্যান্টিসেপটিক লাগানোর ফলে। থমথমে পরিবেশে আমার নাক টানার শব্দ ছাড়া কেবিন জুড়ে আর দ্বিতীয় কোনো শব্দ নেই। দুপুরের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যখন হুঁশে ফিরলাম আমি, তখন থেকে হৃদ খান বা তার লোকদের দেখা পাইনি আমি। হয়তো আমাকে দেখার প্রয়োজন বোধ মনে করেননি, তাই আসেননি। এমনিতেই কোনো এক মনস্তাত্ত্বিক কারণে প্রথম থেকেই হৃদ খানের অপছন্দের তালিকায় ছিলাম আমি। এবার সেও আমার অপছন্দের তালিকায় যুক্ত হয়ে গেল পরিপূরকভাবে। এতকাল আমার মনে থাকা রাজনীতিকে ঘিরে সকল ভালো লাগাটা ক্রমশ ধীরে ধীরে তিক্ততার রূপ নিয়ে নিল। তার কারণটা অবশ্য আমাকে করা হৃদ খানের অমানবিক আচরণটা দায়ী করা যায়। তার বদৌলতে আজ রাজনীতিকে ঘিরে আমার ধারণা বদলালো। মনে ভীষণভাবে বাড়ি খেলো যারা রাজনীতি করে তারা কখনো সভ্য জাতির মধ্যে পড়ে না। সেক্ষেত্রে হৃদ খানকে তার উদাহরণ হিসেবে দাঁড় করানো যায়। লোকটা আসলেই অহংকারী। ক্ষমতার দাপটে দিন দুপুরে পাবলিক প্লেসে মানুষ মারতেও তার বিবেকে বাঁধে না। নম্রতা, ভদ্রতা বলতে কোনো শব্দ নেই হৃদ খানের মাঝে। বরং যা আছে সেটা হলো উগ্র, অহংকারী, বিবেকহীন, নিচু স্তরের মনুষ্যত্বা। যা দেখে সাধারণ মানুষ আর যাই হোক ভালোবাসা নয় বরং অপছন্দের লিস্টে প্রথমে ফেলে দেয়। সেক্ষেত্রে আমারও অনীহার ঘৃণার লিস্টে ছিল হৃদ খানের নামটি প্রথমে। আজকাল আমার সাথে যত খারাপটা হচ্ছে না কেন, তার সবকিছুর পেছনে দায় ছিল শুধুমাত্র হৃদ খান নামক লোকটি। হঠাৎ করে আমার জীবনে চলে আসলো। তারপর থেকে আমার সুন্দর জীবনটা দিন দিন কেমন অগোছালো করে তুলল। এর শেষ কোথায় আমি নিজেও জানি না। তবে এই হৃদ খানের আগমন আর চাই না আমার জীবনে। আমি ভীষণ ভয়ভীত এই লোকটার বরাবর অনাকাঙ্ক্ষিত আগমন নিয়ে। যা শেষ আমি দেখছি না কোথাও। কিন্তু আমার এর শেষ চাই, ভীষণ করে চাই। আমার দীর্ঘ মনস্তাত্ত্বিক ধ্যান ভাঙল হঠাৎই বয়স্ক নার্সটির গম্ভীর কথায়। দেখি, উঠে দাঁড়ান আপনি। আপনার কোমরের কাটা জায়গাটা ওয়াশ করতে হবে। কান্না ভেজা চোখে নার্সের দিকে তাকালাম। ওনার কথায় যেন নিজের কোমরের ব্যথাটার মুহূর্তে আরো জোরালো টনটন ব্যথা অনুভব করলাম। জুই আমার হাত ধরে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করতে করতে বলল, দেখি ওঠ, গায়ের অ্যাপ্রনটা খুলতে হবে। নিশ্চুপ ভঙ্গিতে জুয়ের সাহায্যে সোজা হয়ে দাঁড়াতে গিয়ে তীব্র কোমরের ব্যথায় কুঁকড়ে গেলাম তৎক্ষণাৎ। জুয়ের বাহু ধরে নুয়ে গিয়ে আর্তনাদে কেঁদে উঠি। সত্যি বলতে ভীষণ ব্যথা পাচ্ছিলাম আমি। আমার গায়ে সাদা ড্রেসটাতে এখনো ছুপছুপ রক্তের দাগ লেগে আছে। এমনকি বুকে জড়ানো মাথার সাদা হিজাবটাতেও রক্তে লাল হয়ে আছে। বয়স্ক নার্সটি বিরক্তি নিয়ে আমার বাহু চেপে ওনার সম্মুখে টেনে দাঁড় করালো। আমি তখনও চোখ মুখ কুঁচকে ব্যথা সহ্য করার চেষ্টা চালালাম। কিন্তু বয়স্ক নার্সটি পরপর দক্ষ হাত চালিয়ে আমার অ্যাপ্রনের বোতামগুলো টেনে খুলতে খুলতে বলল, নাক টিপলে দুধ বের হবে। অথচ এই বয়সে বয়ফ্রেন্ড জুটাইছে রাজনৈতিক লিডার। এখন তো শুধু কপাল আর কোমর ফাটাইছে। 2 দিন যাক, তারপর দেখা যাবে আরো কি কি ফাটাই লিডারে। বয়স্ক নার্সটির কটাক্ষ কথায় মুহূর্তে কান্না থেমে গেল আমার। বিষণ্ণ বিস্মিত দৃষ্টিতে তাকালাম ওনার দিকে। মহিলা নার্সটি কি আমাকে খোঁচা মারল হৃদ খানকে নিয়ে? কিন্তু কেন? কি এমন করলাম আমি যে হৃদ খানকে আমার বয়ফ্রেন্ড মনে হলো ওনার? আমার বিষণ্ণের ঘোরের মধ্যে হঠাৎ আপত্তির মুখ খুলল জুই। আমার পক্ষ ধরে বলল, তেমন কিছু না আন্টি। ও শুধু একটা দুর্ঘটনার শিকার হয়েছে, ব্যাস। এমনিতে আমাদের কারোর সাথে কোনো সম্পর্ক নেই। জুয়ের কথা যে বয়স্ক নার্সটির বিশ্বাস হলো না, সেটা ওনার মুখ দেখেই ঠাহর করতে পারলাম আমি। কি কারণে উনি আমার ওপর সন্দেহরত তাও বুঝতে পারছি না। তবে উনি নিজের বিরক্তি চেপে আমার গা থেকে অ্যাপ্রন আর গলা থেকে হিজাবটা টেনে খুলে জুয়ের হাতে দিতে দিতে জুইকে কটাক্ষ করে আমার উদ্দেশ্যে বলল, কে কতটা ধোয়া তুলসী পাতা সেটা আমাকে বোঝাতে হবে না মেয়ে। আমার মাথার চুল এমনি পাক ধরেনি, বয়সের গুণেই পেকেছে। মন্ত্রীর ছেলের গাড়িতে আসা, ক্ষমতার দাপটে হসপিটালের এত হুলস্থুল পাকিয়ে বিশেষ ট্রিটমেন্ট নেওয়া, এত সব কিছু তো মানুষ এমনি এমনি করে না, তাই না? তাছাড়া পুরুষ মানুষের দৃষ্টি দেখলে একজন নারী বুঝতে পারে তার মনে কি আছে।
সেক্ষেত্রে আমার অভিজ্ঞ চোখ ধোঁকা খাওয়া নয়। তাই আমাকে মিথ্যা না বলে নিজের বোনকে ঠিক করে ধরো, ওর কোমর ওয়াশ করতে হবে। কথাটা বলতে বলতে নার্স মহিলাটি আমার কোমরের জামাটা টেনে পেটের উপর তুলে আহত স্থানে তুলো চেপে রক্তটা পরিষ্কার করতে লাগলো। কাটা জায়গায় ব্যান্ডেজ করে দিয়ে পুনরায় জামাটা ঠিক করে দিল। ব্যস্ত হাতে ওনার যন্ত্রপাতি গোছাতে গোছাতে নিষ্প্রভ শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো। এবার আর ওনার দৃষ্টিতে বিরক্তি ছিল না, তবে চেহারাটা বেশ শক্ত রেখেই আমার উদ্দেশ্যে ফের বলল, শোনো মেয়ে, তোমার বয়সী আমারও একটা মেয়ে ছিল। সেও তোমার মতো ভুল করে কিশোরী বয়সে ছাত্রলীগের লিডারের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। বিনিময়ে আজ সে কবরে আছে। কিন্তু আমার মেয়ে কেন, কিভাবে মরেছে সেটা এখন না বলি। তবে তোমাকে এতটুকুই সাবধান করছি, রাজনীতি করা ছেলেদের সাথে ভবিষ্যৎ কখনোই ভালো হয় না। তুমি চাইলেও তাদের সাথে স্বাভাবিক জীবন পার করতে পারবে না। কারণ এরা নিজেদের জীবনের নিশ্চয়তা যেমন তোমাকে দিতে পারে না, তেমনি নিজের পরিবারেরও না। ভাগ্য ভালো থাকায় আজ তো তুমি শুধু কপাল আর কোমর ফাটিয়ে হসপিটালে এসেছো, কিন্তু পরের বার ভাগ্য তোমার সহায় নাও থাকতে পারে। তাই সাবধান করছি, মন্ত্রীর ছেলের পেছন ছেড়ে দাও, নয়তো অকালে সবকিছু হারাবে। বয়স্ক নার্সটির ভাষা ভাষা চোখে অশ্রু দেখলাম আমি। হয়তো মেয়ে হারানোর শোক ছিল তাতে, কিন্তু মুখের ভঙ্গিমা নিদারুণ শক্ত ও তেজস্বী। আমাকে কথাগুলো বলে ড্রেসিং করার রক্তের বাটিটা হাতে তুলে নিয়ে গেল। আমি ওনার যাওয়ার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। নিষ্পাপ আমি, কোনো কিছু না করেও সবসময় অপরাধী হয়ে যাই। এবারও তাই হলাম। মন্ত্রীর ছেলে মানে হৃদ খানের সাথে আমার কি এমন ভাব দেখলো তারা, যার জন্য মহিলাটি এত বড় আদেশবাণী শুনিয়ে গেল আমাকে? সেটাই তো বুঝতে পারছি না আমি। হতভম্ব আমি অবাক চাহনি ঘুরিয়ে তাকালাম জুয়ের দিকে। নার্সটির কথা আগা মাথা কিছুই ঢোকেনি আমার মাথায়। সবকিছু কেমন মাথার উপর দিয়ে গেল। তবে মনে মনে সন্দেহ হলো বেশ। নিশ্চিত আমার বেহুশ হওয়ার পর কিছু একটা হয়েছিল হসপিটালে আমাকে ঘিরে, যার জন্য হয়তো নার্সটি ভুল বুঝে আমাকে হৃদ খানের সাথে জড়িয়ে দিল। জুই হিজাবটা আমার বুকে ওড়নার মতো করে জড়িয়ে দিতে দিতে স্বাভাবিক কণ্ঠে বলল, তোকে আমরা হৃদ খানের গাড়িতে করে এনেছিলাম এখানে। ওনার বডিগার্ড আসিফ ভাইয়া আমাদের হেল্প করেছিল তোকে হসপিটালে আনতে। তবে এখানে এসে কিছু আপত্তিকর ঘটনা হয়েছিল তোকে ইমার্জেন্সি বেডে নিতে গিয়ে। এজন্য মূলত নার্সটি ভুল বুঝলো তোকে। এবার চল, এখন বাসায় যাই। জুয়ের মুখে আপত্তিকর ঘটনা শব্দটি আমার মনে বেশ কৌতূহল সৃষ্টি করলো। কি এমন ঘটেছিল যে তিনি আমাকে হৃদ খানের নামের সাথে জড়াচ্ছিল? জুই পাশ থেকে আমার কাঁধ জড়িয়ে রুম থেকে বের হতে চাইল। আমি কোমরের ব্যথায় তখনও পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম ধীরে ধীরে। তবে আমার মনে কৌতূহলটা তখনও ছিল বেশ। সেটা দমাতে না পেরে প্রশ্ন করেই ফেললাম, কি হয়েছিল? কোনো সমস্যা? জুয়ের কয়েক সেকেন্ড লাগলো আমার কথাটা বুঝতে। বুঝেই সম্মতি দিয়ে বলল, হুম, হয়েছিল একটু। কেন? নেতাদের কোলে চড়ে হসপিটালের দোতলায় আসলে যা হয় তাই হয়েছিল। এই নিয়ে গুঞ্জনের মুখে পড়েছিস তুই। ভয়ানকভাবে চমকে উঠে থমকে দাঁড়াই আমি। বিস্ময়ে মাথা ঘুরে উঠল আমার। হতভম্ব গলায় মৃদু চিৎকার করে উঠি তখনই। কি? মায়ের হঠাৎ চিৎকারে থমথ খেয়ে উঠল জুই। চমকে ওঠা ভঙ্গিতে মায়াকে নিয়ে জুইয়ের পা থামলো তক্ষুনি হসপিটালের করিডরে। ইতস্তত জুই তৎক্ষণাৎ চোখ ঘুরালো আশেপাশে। চোখে পড়ল হসপিটালে যাতায়াতকারী মানুষের বাঁকা চোখ। তাদের মধ্যে একজন হৃদ নিজেও ছিল। তবে তার বাঁকা চোখ মায়ের ওপর নয়, বরং সরাসরি তাকিয়েছিল মায়ের দিকে। কিন্তু হতবুদ্ধি মায়া তখনও বিস্ময়ের ঘরে জুইয়ের দিকে তাকিয়ে। ইতস্তত জুই খানিকটা দ্বিধা নিয়ে চোখ ঘুরে মায়ের দিকে তাকালো। মায়ের কাঁধে হাতটা আরো একটু চেপে ধরে খুঁচিয়ে আস্তে করে বলল, কি করছিস? আস্তে কথা বল, আশেপাশে মানুষজন দেখছে তোকে। ধ্যানরত মায়া মনোযোগ তখনও জুয়ের দিকে, যেন অনেকটা শক্টে আছে জুয়ের কথায় সে। হৃদ খানের কোলে ছিল সে। ভাবতেই যেন আতঙ্ক ছেয়ে যাচ্ছে মায়ের শরীর জুড়ে। তারপরও জুয়ের অনবরত খোঁচা নিতে মায়া বাধ্য হলো ঘাড় বাঁকিয়ে সামনে তাকাতে। ভাগ্যের ফিরে মায়ের সেখানেও চোখাচোখি হয়ে গেল হৃদের সাথে। মূলত হৃদ হসপিটালের করিডোরে দাঁড়িয়েছিল আসিফের সাথে, যেখানে আসিফ হৃদকে কিছু বলছিল আর হৃদ সেটা মনোযোগ সহকারে শুনছিল, হালকা কপাল কুঁচকে মৃদু মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে। মূলত তাদের দুজনের মধ্যকার কথোপকথনের মধ্যে মায়ের হঠাৎ চেঁচিয়ে ওঠাতে মনোযোগ নষ্ট হয় হৃদের। অনেকটা বিরক্তি নিয়ে ঘাড় ঘুরালো আর দৃষ্টিতে ভিড়ল মায়ের হতভম্ব চেহারাটা। কিন্তু কয়েক সেকেন্ড যেতে না যেতেই হৃদের সেই বিরক্তিকর দৃষ্টি শিথিল হয়ে আসলো মায়ের ওপর। অনেকটা বিস্ময় নিয়ে চোখ ঘুরালো মায়ের পা থেকে মাথা অবধি। এই প্রথম মায়াকে খোলা চলে দেখল হৃদ। নয়তো এই নিয়ে তাদের যতবার দেখা হয়েছিল, প্রতিবারই মায়াকে হিজাব পরা অবস্থায় দেখেছে সে। আঘাত না পেলে ও হয়তো আজও তেমনই দেখত হৃদ।
তবে আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ঘিরে এই প্রথম হৃদের চোখে প্রদর্শিত হলো মায়া নিজে। বিষণ্ণয়ে থমকে যাওয়া দৃষ্টি আবারও ঘুরালো হৃদ মায়ার পা থেকে মাথা অবধি। কলেজের সাদা ড্রেসের সাথে মায়ের মাথার সাদা ব্যান্ডেজটিও যেন আজ চমৎকার দেখালো হৃদের চোখে। কিন্তু আতঙ্কিত মায়া হৃদের সাথে চোখাচোখি হতেই তৎক্ষণাৎ জুয়ের বাহু টেনে নিজেকে আড়াল করতে চাইল। জুয়ের পিছনে লুকাতেই আবারও চমকে উঠল জুই। কি হয়েছে জানতে চেয়ে মায়াকে সামনে আনতে চাইলে বাধা দেয় মায়া। ভয়ার্ত মুখে জুয়ের পেছন থেকে উকি মারতে আবারও চোখাচোখি হয় হৃদের শান্ত দৃষ্টির সাথে। ভয়ার্থ মায়া আরো ভয়ার্থ হলো হৃদের শান্ত দৃষ্টির ভিড়ে পড়ে। তাই পেছনে থেকে জুয়ের অ্যাপ্রনটা শক্ত হাতে চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠল ভয়ে। ক্রন্দন গলায় বলতে থাকলো, বাসায় যাব, আমি বাসায় যাব, প্লিজ জুই, আমাকে বাসায় নিয়ে চল। এই লোকটা, এই লোকটা ভালো না, ভীষণ বাজে। আমার ভয় হয় এই লোকটাকে দেখলে। এ এই লোকটা আমাকে আবার আঘাত করবে। প্লিজ জুই, আমাকে বাঁচা না বোন, আমাকে নিয়ে চল না এখান থেকে, প্লিজ। কথাগুলো শেষ করতে করতে মায়া আবারও ফুপিয়ে কেঁদে ওঠে হৃদের ভয়ে। মায়ার হঠাৎ কান্নায় জুয়ো থম্মত খেয়ে যায়। এবার বুঝতে পারে মায়া এই মুহূর্তে হৃদকে ভীষণ ভয় পাচ্ছে। কিন্তু একটা অ্যাক্সিডেন্টকে ঘিরে মায়ের হঠাৎ হৃদকে এতটা ভয় পাওয়ার কারণটাও বুঝলো না। আবার হৃদের অনাকাঙ্ক্ষিতভাবে হসপিটালে উপস্থিত থাকাটাও বুঝলো না। মোট কথা কোনোটাই জুইয়ের মাথায় ঢুকলো না। তবে জুই মনে করেছিল ওদের হসপিটালে দিয়ে হৃদ হয়তো চলে যাবে। কিন্তু এই পর্যন্ত হৃদের হসপিটালের উপস্থিত থাকাটা সত্যি জুইয়ের মাথায় আসলো না। জুই ভাবলো হৃদ কি তাহলে এতক্ষণ ধরে ওদের অপেক্ষায় দাঁড়িয়েছিল এখানে, নাকি নিজের আহত ছেলেদের জন্য দাঁড়িয়েছিল, কোনটা? ইতস্তত জুই আর চোখে হৃদের দিকে তাকাতেই দেখলো হৃদের শান্ত দৃষ্টি আপাতত এদিকেই তাক করা। কেমন গম্ভীর আর নিশ্চুপ ভঙ্গিতে তাকিয়ে হৃদ। ইতস্তত জুই খানিকটা জড়সড় হয়ে দাঁড়ালো। জড়তা থেকে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরল জুয়ের শরীর। তাই মায়াকে কিছু বলতে চেয়েও কণ্ঠ অবরোধ করলো জুয়ের হৃদের শান্ত দৃষ্টির অতলে। জড়তায় জুয়ের গলা দিয়ে একটা শব্দও বের করতে পারল না বলে এক মুহূর্তের জন্য সেও অসহায় হলো। আছোয়া অবস্থায় পিঠে বালিশ ঠেকিয়ে খাটে বসা আমি। ভীষণ যন্ত্রণায় কোমর টনটন করছে ব্যথায়, যার তাড়নায় এখনো ঘুম নেই আমার। অর্ধরাত্রি হতে চলল। আমাদের অন্ধকার রুম জুড়ে তখনও আলোর অভাব। পাশে জুই বেঘুরে ঘুমাচ্ছে বলে রুমের আলো জ্বালায়নি। কিন্তু আরিফ ভাইয়া রেখে যাওয়া দ্বিতীয় ফোনটা আলোয় সবটা পরিষ্কার আমার চোখে। আমি ততক্ষণে বেশ কয়েকবার ফোন করে ফেলেছিলাম হাফেজ সাহেবের নাম্বারে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিলাম ওনাকে ফোন মিলাতে। বুক ভরা কষ্ট আর হতাশার দৃষ্টি ফেলে আবার কল লাগালাম হাফেজ সাহেবের ফোনে। জানি মধ্যরাতে কাউকে ফোন করাটা ব্যাড ম্যানার্সের মধ্যে পড়ে, কিন্তু তারপরও অচেনা স্বামীটার জন্য আজকাল মনটা বড্ড পুড়ছে। ভীষণ মিস করছি তাকে। বিশেষ করে আমার এত অনুসন্ধানের পর যখন লোকটাকে খুঁজে পাচ্ছি না, তাই আগ্রহটা আরো বাড়ছে দিন দিন অচেনা স্বামীকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষায়। কে সে, কি তার পরিচয়? বড্ড জানতে ইচ্ছে হয় আমার। জীবনে কোনোদিন তার দেখা পাবো কিনা তাও জানি না। শুধু জানি আমার তাকে চাই, খুব করে চাই। তাকে খুঁজে না পাওয়ার তৃষ্ণা আমাকে আরো কাতর করে তুলছে। বুক ভারী দীর্ঘশ্বাস ফেলে আবারও কল দিলাম হাফেজ সাহেবকে। বরাবরের মতো অফ যাচ্ছে হাফেজ সাহেবের নাম্বার। তাই ক্লান্তিতে কোলের ওপর ফোনটা রেখে গা এলিয়ে শুলাম খাটে। কপালের ওপর একটা হাত রেখে আবেশে চোখ বন্ধ করলাম। দুশ্চিন্তায় আহত মাথাটা টনটন করছে তীব্র ব্যথায়। একদিকে নিজের অচেনা স্বামীকে খুঁজে না পাওয়ার যন্ত্রণা যেমন আমাকে ঘায়েল করছিল, ঠিক তেমনি আমার জীবনে হঠাৎ হৃদ খানের আগমনে মুড়িয়ে দিচ্ছিল অপমানের ঘোরে। তার কর্ধিত আমাকে করা বারবার অপমানগুলো আমার বেশ আত্মসম্মানে লাগছিল। আমার ছোট্ট একটা জীবনে এত অপমানিত কখনো হয়নি যতটা হৃদ খান আমাকে বিগত দিনে করেছে। তার সাথে আমার কি শত্রুতা তা জানি না, তবে তার করা আজকের ব্যবহারটা ছিল চরম বিস্বাদের নেই। আমাকে এতটা আঘাত করে হসপিটালে পাঠিয়েও তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখা গেল না। বরং অসন্তোষের কঠোর দৃষ্টি ছিল তার চেহারায় আমার ওপর। কি নিয়ে আমার সাথে এতটা ক্ষুব্ধ ছিল তাও জানি না, আর না জানতে চাই। যতবার ভাবে এই লোকটার সম্মুখীন হব না, ততবারই মুখোমুখি হতে হয় আমায়। সে কি ইচ্ছে করে আমার মুখোমুখি হয়, নাকি সম্পূর্ণটাই কাকতালীয় তাও বুঝতে পারি না। মোট কথা আমি কিছু বুঝতে পারি না। শুধু মাথায় আসে কোনো কিছু ইচ্ছাকৃত হলে হৃদ খান আর যাই হোক আমার সাথে বাজে ব্যবহার করতো না, বরং আপোষেই কথা বলতো। কিন্তু আমাদের মাঝে বিষয়গুলো অনিচ্ছাকৃত হওয়ায় হয়তো হৃদ খান আমাকে মেনে নিতে পারছি না তার সাথে অনাকাঙ্ক্ষিত দেখায়। কিন্তু আমি বা কি করব? লোকটার মুখোমুখি হওয়ার পিছনে আমারও কোনো হাত নেই।
সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত আমাদের পরপর দেখাগুলো। হয়তো আমি চট্টগ্রামে থাকছি বলে হৃদ খানের মুখোমুখি বারবার হতে হচ্ছে আমাকে। কিন্তু আমি যদি এই চট্টগ্রামে আর নাই বা থাকি, তাহলে আমার সাথে হৃদ খানের দেখা হওয়ার সম্ভাবনাও নেই। তাই সিদ্ধান্ত নিলাম এবার আপুর বিয়েতে বাসায় গেলে আর কখনোই ফিরবো না চট্টগ্রামে। যে করেই হোক কেঁদে কুটে নিজের বাড়িতেই থেকে যাব। আর আরিফ ভাইয়াকে বলবো আমাকে যেন চট্টগ্রাম থেকে ট্রান্সফার করে আশুগঞ্জের একটা কলেজে ভর্তি করিয়ে দেয়। তারপরেই চট্টগ্রামে আর নয়। বিষাদ মনে উঠে বসলাম কোলের ফোনটা হাতে নিয়ে। গুমড়ে ওঠা ফিলিংসে আর কিছুই ভালো লাগছে না। দুপুরে হসপিটাল থেকে বাসায় ফিরে এই পর্যন্ত বিছানায় বসে আমি। কপালের ব্যান্ডেজ কাল ছাড়াতে হবে। আরিফ ভাইয়া বাসায় নেই। আমাদের বাড়িতে আশুগঞ্জ আছে আপুর বিয়ের জন্য। সেখানে নাকি আরো কয়দিন থাকবে। তার জন্য আপাতত আমি আর জুই একাই বাসার মধ্যে ছিলাম। তবে যাওয়ার আগে আরিফ ভাইয়া আমাদের বাসার কাজের মহিলা স্বপ্না খালাকে বলেছে রাতে থাকতে। উনি ওনার 10 বছরের মেয়ে মরিয়মকে নিয়েই আছে আমাদের সাথে। আমি এক পলক তাকালাম মেঝের দিকে। আবছা আলোয় দেখলাম স্বপ্না খালা আর মরিয়ম দুজনেই ঘুমিয়ে। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাতের ফোন নিয়ে খালি পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে গেলাম বারান্দায়। অন্ধকারময় আকাশটায় আজ চাঁদের দেখা নেই। চাঁদবিহীন আকাশের নিগার নিষ্ক্রিয় ঘুটঘুটে আধারের মেলা। আমি শূন্য দৃষ্টি আকাশে ফেলে আবারও ফোন মিলালাম হাফেজ সাহেবের ফোনে। জানি কলটা যাবে না, নাম্বারটা অফ বলবে। তারপরও মনের ছটফটে কল দিতে থাকলাম হাফেজ সাহেবের নাম্বারে, যদি কোনো চমৎকার হয়ে যায় এই আশায়। কিন্তু আমার চমৎকার আকাশে আজ অন্ধকারে মেলা বলে এবারও আমি বিফল হলাম হাফেজ সাহেবকে কল মিলাতে।